আসসালামু আলাইকুম। আজকে আমরা প্রাক প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা 18/4/2014 সালে একটি প্রশ্ন সমাধান করব। প্রথম বলা আছে বাগাড়ম্বর শব্দের সন্ধি বিচ্ছেদ কি হবে। দেখো এখানে বাগাড়ম্বর শব্দের সন্ধি বিচ্ছেদ হবে বাগ যোগ আড়ম্বর। এখানে যে জিনিসটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এটা হবে তোমার ক, বাগ যোগ আড়ম্বর। সন্ধির উদ্দেশ্য কোনটি? সন্ধির উদ্দেশ্য হচ্ছে মূলত একটি সন্ধি যখন গঠিত হয় তখন সন্ধির উদ্দেশ্য হচ্ছে তোমার দুইটা, একটা হচ্ছে ধ্বনিগত মাধুর্য সৃষ্টি, আর এটা হচ্ছে স্বাভাবিক উচ্চারণের সহজ প্রবণতা। অর্থাৎ সন্ধির যদি উদ্দেশ্য বলি তাহলে সেক্ষেত্রে হবে সন্ধির উদ্দেশ্য দুইটি, একটি হচ্ছে স্বাভাবিক উচ্চারণের সহজ প্রবণতা এবং আরেকটি হচ্ছে তোমার ধ্বনিগত মাধুর্য সম্পাদন। যেহেতু এখানে ধ্বনিগত মাধুর্য সম্পাদন উল্লেখ করা আছে তাহলে এটি হবে তোমার এই প্রশ্নের উত্তর। তারপর বলা আছে বাংলা ভাষায় রচিত প্রথম নাটক কোনটি। দেখো বাংলা ভাষায় রচিত প্রথম নাটক এটি হচ্ছে তোমার ভদ্রার্জুন। ভদ্রার্জুনের রচয়িতা হচ্ছে তারা চরণ শিকদার। এবং তারাচরণ শিকদারের কথা যদি বলি, মূলত বাংলা ভাষায় নাটকের সূচনা হয়েছিল 1852 খ্রিস্টাব্দে ভদ্রার্জুন নাটকের মধ্য দিয়ে। দেখো বাকি যেগুলো দেওয়া আছে, কবর কবর হচ্ছে তোমার মুনির চৌধুরী রচিত একটি নাটক। এবং শর্মিষ্ঠার কথা যদি বলি, শর্মিষ্ঠা হচ্ছে মাইকেল মধুসূদন দত্তের একটি নাটক। এবং নীলদর্পণ এটি হচ্ছে তোমার দীনবন্ধু মিত্রের একটি নাটক। এবং এইটার ইম্পর্টেন্স হচ্ছে এই দীনবন্ধু মিত্রের নীলদর্পণ নাটকটি, সেটার প্রেক্ষাপট ছিল নীল বিদ্রোহ, যেটা সংঘটিত হয়েছিল 1860 খ্রিস্টাব্দের দিকে। তাই জন্য এই নীলদর্পণ নাটকটি খুবই ইম্পর্টেন্ট। এবং আরেকটা ইনফরমেশন এই নীলদর্পণ নাটকে, সেটি হচ্ছে নীলদর্পণ নাটক যখন মঞ্চায়িত হয়, এটি ঢাকা থেকে প্রথম প্রকাশিত নাটক। এবং এটি যখন মঞ্চায়িত হয় তখন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নাটকটি দেখে নাটকের পাত্রপাত্রদের উদ্দেশ্য করে জুতা ছুঁড়ে মেরেছিলেন। এখানে বলা আছে ঐতিহাসিক নাটক কোনটি। এখানে ঐতিহাসিক নাটক হচ্ছে তোমার নূরজাহান। নূরজাহান হচ্ছে ঐতিহাসিক নাটক। এবং এই নাটকটির রচয়িতা হচ্ছে ডি.এল. রায়, যাকে আমরা দ্বিজেন্দ্রলাল রায় হিসেবে চিনি। সতবার একাদশী এটি একটি প্রহসন জাতীয় নাটক যার রচয়িতা হচ্ছে দীনবন্ধু দীনবন্ধু মিত্র। দীনবন্ধুর স্পেলিংটা হচ্ছে দয় দীর্ঘিকার হবে, যার রচয়িতা হচ্ছে দীনবন্ধু মিত্র। রামবত এটি মাইকেল মধুসূদন দত্তের রচিত। মাইকেল মধুসূদন দত্ত। রামবত এটি একটি নাটক, যে নাটকটি রচিত হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত এবং এটির প্রেক্ষাপট হচ্ছে রামায়ণ। ডাকঘর ডাকঘর হচ্ছে একটি সাংকেতিক, এখানে ডাকঘর মূলত একটি সাংকেতিক নাটক যার রচয়িতা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। তাহলে দেখা যাচ্ছে এখানে বলছে ঐতিহাসিক নাটক কোনটা, একমাত্র নূরজাহান এটি হচ্ছে ঐতিহাসিক নাটক যার রচয়িতা হচ্ছে ডি.এল. রায়। বাকি যে নাটকগুলো আছে যেমন সতবার একাদশী দীনবন্ধু মিত্র, রাবণবধ এটি মাইকেল মধুসূদন দত্ত রচিত। ডাকঘর হচ্ছে তোমার সাংকেতিক নাটক রবীন্দ্রনাথ ঠাকুর। সব ঝিনুকে মুক্তা মেলে না। এখানে ঝিনুকে কোন কারকে কোন বিভক্তি। দেখো এখানে বলা আছে সব ঝিনুকে মুক্তা মেলে না। মূলত ঝিনুক থেকে মুক্তা যখন উৎপন্ন হয় তার মানে আমরা এটা অপাদান কারকের মধ্যে বলতে পারি, কারণ অপাদান কারকের সংজ্ঞা হচ্ছে যা থেকে কোনো কিছু জাত, বিচ্যুত, গৃহীত, বিরত, আরম্ভ, উদ্ভূত, উৎপন্ন ইত্যাদি বোঝায়, তাকে বলা হয় তোমার অপাদান কারক। আর যেহেতু এখানে তোমার এ বিভক্তি আছে তাহলে বলতে পারি এটি অপাদান কারকে সপ্তম বিভক্তির উদাহরণ। কান্নায় শোক কমে, এখানে কান্নায় কোন কারক। কান্নায় শোক কমে, যেহেতু অন্তস্থ আছে এটা অধিকরণ কারকের সপ্তম বিভক্তি হবে। এখন কান্নায় শোক কমে বলতে এটি মূলত ভাবাধিকরণে সপ্তম বিভক্তি। ভাবাধিকরণে সপ্তমী বিভক্তি, অর্থাৎ এটি যেহেতু ভাবাধিকরণের সপ্তমী বিভক্তি নাই, শুধু অধিকরণ কারক আছে, তার মানে এটি হবে অধিকরণ কারক। এবং আরেকটা ইম্পর্টেন্ট বিষয় সেটি হচ্ছে ভাবাধিকরণ কারকে সবসময় সপ্তমী বিভক্তির প্রয়োগ হয়ে থাকে। কৃতদাসের হাসি উপন্যাসের লেখককে। কৃতদাসের হাসি উপন্যাসের লেখক হচ্ছে শওকত ওসমান। এবং আরেকটা খুব ইম্পর্টেন্ট ইনফরমেশন সেটা হচ্ছে যে এই উপন্যাসটি শওকত ওসমানের শ্রেষ্ঠ উপন্যাস। এই কৃতদাসের যে উপন্যাস এটি হচ্ছে তোমার শওকত ওসমানের শ্রেষ্ঠ উপন্যাস। একই সাথে এই উপন্যাসের জন্য শওকত ওসমান আদমজী আদমজী পুরস্কার লাভ করেছেন। অপরাজিত উপন্যাসের লেখককে। অপরাজিত উপন্যাসের লেখক হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। দেখো এখানে অপরাজিত যে উপন্যাস এর লেখক হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়।
উপন্যাসটি প্রকাশিত হয় 1931 সালে। এবং এইখানে একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন, সেটা হচ্ছে যে এই যে অপরাজিত উপন্যাসটি যার রচিত হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, মূলত বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের আরেকটা পথের পাঁচালী নামে একটা উপন্যাস ছিল, পথের পাঁচালী, যেই উপন্যাসের কথাশিল্প হিসেবে মানে পরিপূরক কথাশিল্প হিসেবে রচিত হয়েছিল অপরাজিত উপন্যাসটি। কবর কবিতায় কতটি পংক্তি রয়েছে? কবর কবিতায় পংক্তি রয়েছে 118টি এবং কবর কবিতাটির রচয়িতা হচ্ছে জসিমউদ্দিন। আরেকটা ইনফরমেশন, সেটা হচ্ছে যে কবর কবিতা অনেক সময় কবর নাটকের সাথে গুলিয়ে ফেলা হয়। কবর যখন নাটক তখন এটা হচ্ছে তোমার কি মুনির চৌধুরী, অর্থাৎ কবর নাটক লিখছেন মুনির চৌধুরী। এবং আরেকটা জিনিস সেটা হচ্ছে তোমার এই মুনির চৌধুরীটি ভাষা আন্দোলন ভিত্তিক নাটক হচ্ছে কবর। আর এই কবর যেটা কবিতা সেটা পংক্তি হচ্ছে 118টি, যার রচয়িতা হচ্ছে জসিমউদ্দিন। এবং এটি হচ্ছে গ্রাম বাংলার একটি কবিতা। মূলত এটি এক বৃদ্ধা দাদি মৃত্যুর কাহিনী তার দাদা কবিতার মাধ্যমে বর্ণনা করছে তার নাতনির কাছে। জসিমউদ্দিনের শ্রেষ্ঠ কাহিনী কাব্য কোনটি? জসিমউদ্দিনের শ্রেষ্ঠ কাহিনী কাব্য হচ্ছে নকশিকাঁথার মাঠ। এবং এইটা পরবর্তীতে তোমার ইংরেজিতে রূপান্তর হয়েছে এবং এইটা প্রকাশিত হয় 1929 সালে প্রকাশিত হয়। কোনটি তৎপুরুষ শব্দ? তৎপুরুষ শব্দ বলতে এখানে আছে তৎপুরুষ সমাজসাহিত শব্দ আর কি। এটা হবে তোমার মধুমাখা। কারণ মধুমাখার ব্যাসবাক্য যদি করি তাহলে বলতে পারি আমরা মধু দিয়ে মাখা। তাহলে যে সমস্ত তৎপুরুষ সমাসে এটা মূলত দ্বারা দিয়ে কর্তৃক থাকলে পঞ্চমী তৎপুরুষ সমাস, এটা হচ্ছে তোমার পঞ্চমী তৎপুরুষ সমাস। কিন্তু এখানে যদি তৎপুরুষ সমাস বলছে তার মানে এটা হবে তোমার কি মধুমাখা। মাথা পিঠা তো মূলত দ্বন্দ্ব সমাস, দশানন এটা বহুব্রীহি সমাস, কালীয় কলম এটাও দ্বন্দ্ব সমাস। সমাসের রীতি কোন ভাষা থেকে আগত? সমাসের রীতি এটি মূলত সংস্কৃত ভাষা থেকে আগত। এখানে বলা আছে কাকনিদ্রা শব্দটির অর্থ কি? কাকনিদ্রা শব্দটির অর্থ হচ্ছে অগভীর সতর্ক নিদ্রা। তারপর বলা আছে বাগধারা যুগলটির মধ্যে কোন জোর সর্বাধিক সমর্থক? এখানে দেখো বক ধার্মিক এবং বিড়াল তপস্বী দুটার অর্থ হচ্ছে তোমার কি ভণ্ড সাধু, এটা সর্বাধিক সমর্থক। ঝাঁকের কই বাগধারাটির অর্থ কি? ঝাঁকের কই বাগধারাটির অর্থ হচ্ছে একই দলের লোক। বলছে নিচের কোনটির সদ্য বানান? সদ্য বানান হচ্ছে তোমার সৌজন্য, এটি হচ্ছে তোমার সদ্য বানান। সৌজন্য স্পেলিং হচ্ছে তোমার স ঔকার বর্গীয় জ দন্তান্ন জফালা সৌজন্য, এই বানানটি হচ্ছে তোমার শুদ্ধ। শুদ্ধ বানান গুচ্ছ কোনটি? দেখো এখানে শুদ্ধ বানান গুচ্ছর যদি কথা বলি তাহলে দেখো স্বায়ত্ত শাসন, আভ্যন্তর, জন্মবার্ষিক, এটি হচ্ছে তোমার শুদ্ধ বানান গুচ্ছ। যশলাভের কথা যদি বলি এখানে কিন্তু যশের পরে হচ্ছে তোমার যশলাভের স্পেলিং হচ্ছে এরকম যশ লাভ, মানে একটা বিসর্গ হবে। সদ্যজাত, সদ্যজাতটাও ভুল আছে এখানে, তাহলে এটা হবে তোমার সদ্যজাতের স্পেলিং মূলত এখানে সদ্যজাত। সংবর্ধনা, সংবর্ধনা এটা ঠিক আছে। ভবিষ্যৎ, ভবিষ্যতের স্পেলিং হচ্ছে ভবিষ্যৎ লেখার সময় এখানে খণ্ডত্ব দিয়ে লেখে তোমার ভবিষ্যফলা খণ্ডিত ভবিষ্যৎ। ভৌগোলিক ঠিক আছে, যক্ষাও ঠিক আছে, ঐকতান ঠিক আছে, কেবলমাত্র এটা ভুল কারণ কেবল মাত্র দুটি একসাথে হইতে পারে না। উপরোক্ত বলে কোনো শব্দ না, এটা হবে তোমার উপরযুক্ত, এটা হবে তোমার সঠিক। তাহলে দেখা যাচ্ছে একমাত্র শুদ্ধ বানান গুচ্ছের মধ্যে রয়েছে স্বায়ত্ত শাসন, আভ্যন্তর, জন্মবার্ষিক। অশুদ্ধ শব্দ কোনটি? অশুদ্ধ শব্দের মধ্যে রয়েছে দেখো এখানে বিনা পানি হচ্ছে তোমার অশুদ্ধ শব্দ এবং প্রত্যুষ হচ্ছে তোমার অশুদ্ধ শব্দ। কারণ বিনা পানি যদি বলি আমরা বিনা মূর্ধন্য আকার প আকার মূর্ধন্য রস্বীকার, বিনা পানি মানে এটা তোমার খুব শেষেরটা ওটা তোমার মূর্ধন্য হবে। এবং আরেকটা যেখানে আমরা বলতেছি সেটা হচ্ছে তোমার দেখো এটার ক্ষেত্রে দেখো এখানে তোমার মূর্ধন্য স আছে, এটা ঠিক আছে, তবে এখানে রস্যকার জায়গায় দুর্গকার হবে। যেমন প্রত্যুষের বানান পয়রফালা ত জফালা দুর্গকার মূর্ধন্য স, এই বানানটা সঠিক। তারা দেখা যাচ্ছে এখানে দুইটা অশুদ্ধ, প্রত্যুষ এবং বিনা পানি। তো এখানে প্রথম কথা বলছে কোনটি শুদ্ধ কোনটি সঠিক সেটা বের করতে বলা হয়েছে। দেখুন হত্যা করার ইচ্ছা জিজ্ঞাসা, এটা সঠিক। গম্ভীর ধ্বনি, গম্ভীর ধ্বনিকে বলা হয় তোমার মন্দ্র।
এবং যদি বুককনের কথা বলি, বুককন মানে হচ্ছে তোমার কুকুরের যে ডাক তাকে বলা হয় বুককন। যা লাফিয়ে চলে তাকে বলা হয় তোমার প্লবক। আর তুরক মানে হচ্ছে তোমার ঘোড়া, ঘোড়া তুরক। আর হয়তো হবে সম্ভাব্য, ঠিক আছে, তবে এখানে হয়তো বানানটা ভুল আছে। হয়তো বানানটা হবে এইভাবে, হয় তো হবে, সেই ক্ষেত্রে হবে তোমার সম্ভাব্য। ঋজু শব্দের বিপরীত শব্দ কি? ঋজু শব্দের অর্থ হচ্ছে সোজা, খাড়া বা সরল। তাহলে এর বিপরীত শব্দ হচ্ছে তোমার বঙ্কিম। বঙ্কিম শব্দের অর্থ হচ্ছে তোমার মূলত বাঁকা। তাহলে দেখা যাচ্ছে ঋজু শব্দের বিপরীত শব্দ হচ্ছে বঙ্কিম। তো এখানে বলছে দেখো মেডেন স্পিচ। আমরা যদি বলি এখানে মেডেন স্পিচ মানে কি, মেডেন স্পিচ এর মানে হচ্ছে তোমার ফার্স্ট স্পিচ। মেডেন স্পিচ মানে হচ্ছে আইনসভা ও পার্লামেন্টে নতুন নির্বাচিত বা নিয়োগকৃত সদস্যদের যে প্রথম বক্তৃতা তাকে বলা হয় মেডেন স্পিচ। এবং মিডেন স্পিচের ক্ষেত্রে আরেকটা জিনিস, সেটা হচ্ছে তোমার এই মিডেন স্পিচটা সবসময় হতে হয় বিতর্কমুক্ত। যদিও এই নিয়মটা এখন কেউ মানে না, বিতর্কমুক্ত হতে হয়। অর্থাৎ একটা পার্লামেন্টে যখন যাওয়া হয়, পার্লামেন্ট বা আইনসভায় নতুন যে নির্বাচিত বা নিয়োগকৃত যে সদস্য থাকে, তাদের যে প্রথম বক্তৃতা সেটি হচ্ছে মেডেন স্পিচ, অথবা আমরা বলতে পারি ফার্স্ট স্পিচ। টু কিপ ওয়ানস হেড। টু কিপ ওয়ানস হেড মানে হচ্ছে তোমার শান্ত থাকা, টু কিপ ক্লেম। টু কিপ ওয়ানস হেড শব্দের অর্থ বলতে পারি আমরা শান্ত থাকা, যেটাকে আমরা বলতে পারি টু কিপ ক্লেম। তারপর বলা আছে চুজ দ্য কারেক্ট স্পেলড ওয়ার্ড। কারেক্ট স্পেলড ওয়ার্ড বের করতে বলা হয়েছে অ্যাক্সিলারেট। অ্যাক্সিলারেটের স্পেলিং হচ্ছে ACCELERATE। এখানে সঠিক হচ্ছে তোমার, দেখো এটাই সঠিক, অ্যাক্সিলারেট এটি হচ্ছে তোমার সঠিক। তারপর বলা আছে হুইচ অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস ইজ রং ইন স্পেলিং। আচ্ছা, রং স্পেলিং দেখো নিউমিনিয়া বানানটা ঠিক আছে। নিউমিনিয়া বানান হচ্ছে তোমার PNEUMONI। নিউমিনিয়ার মধ্যে তোমার পিটা তোমার সাইলেন্ট থাকবে। ডায়রিয়া বানানটা ঠিক আছে, DHUERHER ডায়রিয়া, এটি ঠিক আছে। ডিস ডিসেপসিয়া এটিও ঠিক আছে। কলেরা CHOLERA কলেরা, এটাও ঠিক আছে। TIAHOE, এখানে সবগুলাই ঠিক আছে, যে কটা দেওয়া আছে সবগুলাই ঠিক আছে, কোনো ভুল নাই। তবে প্রশ্নে সঠিক যেটা ছিল, সঠিক এই কলেরাটা ভুল ছিল। কলেরাটার স্পেলিং ছিল এইভাবে COLERA, কিন্তু কলেরিয়ার সঠিক স্পেলিং হচ্ছে CHOLERA। বলা আছে আইডেন্টিফাই দ্য কারেক্ট সেন্টেন্স। এখানে কারেক্ট সেন্টেন্সটি আইডেন্টিফাই করতে বলা হয়েছে। দেখো শি হ্যাড ফেথ। ফেথের পরে সাধারণত তোমার ইন হয়। ফেথ ইন শব্দের অর্থ হচ্ছে তোমার বিশ্বাস রাখা। শি হ্যাড, এটা বলতে পারি আমরা এইভাবে, শি হ্যাড ফেথ ইন অ্যান্ড হোপস ফর দ্য ফিউচার, এটা হবে সঠিক। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। এখানে কারেক্ট সেন্টেন্স কোনটি সেটি বের করতে বলা হয়েছে। এটা কারেক্ট সেন্টেন্স হচ্ছে দ্য পুলিশ আর ইনফর্মড অফ দ্য ম্যাটার, এটাই হচ্ছে কারেক্ট। অর্থাৎ দ্য পুলিশ কিন্তু এখানে সাবজেক্ট, এবং সাবজেক্টটা কিন্তু প্লুরাল ফর্ম, কারণ জাতিকে বোঝাইছে, তাই জন্য এখানে সরি, দ্য পুলিশ ওয়াজ ইনফর্মড, দ্য পুলিশ বলে জাতিকে বোঝাইছে, এটা সিঙ্গুলার ফর্ম। দ্য পুলিশ, এটা তো এখানে ভুল দাগায় ফেলছে। এটা হবে তোমার দ্য পুলিশ ওয়ার ইনফর্মড অফ দ্য ম্যাটার হবে, এটা হবে তোমার সঠিক। এটা হবে তোমার দ্য পুলিশ ওয়ার ইনফর্মড অফ দ্য ম্যাটার, কারণটা হচ্ছে দ্য পুলিশ এখানে কিন্তু প্লুরাল ফর্ম, কারণ এটা তোমার কি জাতি বোঝাইছে, তার মানে এটা তোমার কি হবে, ওয়ার হবে। দ্য পুলিশ ওয়ার ইনফর্মড অফ দ্য ম্যাটার, এটি হচ্ছে সঠিক। এখানে বলছে নিচের কোন বাক্যটি শুদ্ধ। এখানে শুদ্ধ বাক্যটি হচ্ছে আই ফেল্ড হিজ পালস। আমি তার নারী পরীক্ষা করলাম। এখানে পালস শব্দের অর্থ হচ্ছে নারী। তারপর বলা আছে হি আস্কড মি হোয়েন দ্য নেক্সট লেটার উড কাম। দেখো এখানে ডিরেক্ট স্পেস করার কথা বলা হয়েছে। আচ্ছা, এখানে যদিও সঠিক উত্তর কমপ্লিটলি দেওয়া নাই, হি আস্কড মি হোয়েন দ্য নেক্সট লেটার ইজ কাম, তাহলে এটা কি হবে তোমার হি সেড টু মি, এটা হবে তোমার হি সেড টু মি হোয়েন দ্য নেক্সট লেটার কাম, এটা দেওয়া আছে ইনভার্টেড কমার মধ্যে, তাহলে এটা হবে হোয়েন উইল দ্য নেক্সট লেটার কাম। এই আসটা পরিবর্তে হবে হি সেড টু মি, হি সেড টু মি হোয়েন, এটা ইনভার্টেড কমার মধ্যে হবে হোয়েন দ্য নেক্সট লেটার,
হোয়েন দ্য নেক্সট লেটার, হোয়েন উইল দ্য, সরি হোয়েনের পর তো উইল আসে কারণ যেহেতু উড আছে এখানে। হোয়েন উইল দ্য নেক্সট লেটার কাম। তারপর নাম্বার বলা আছে 9-এ, পুট দ্য ফলোয়িং সেন্টেন্স ইনটু ডিরেক্ট ন্যারেশন। ইউ হ্যাড বেটার নট লিভ ইউর রুম আনলকড সেইড মাই ফ্রেন্ড। যেহেতু বলছে সেইড মাই ফ্রেন্ড, তার মানে কি হবে মাই ফাদার, সরি মাই ফ্রেন্ড, এখানে তোমার বলছে তাহলে এটা কি হবে মাই ফাদার, দেখো এখানে ওয়ার্নড মি হবে, মাই ফাদার ওয়ার্নড মি নট টু লিভ মাই রুম আনলক, অর্থাৎ এটা হচ্ছে মাই ফ্রেন্ড ওয়ার্নড মি নট টু লিভ মাই রুম আনলক। এখানে বলা আছে আই উইল হ্যাভ এ কাপ অফ টি মাই ফাদার সেড বিকজ আই এম নট হাংরি। তো এটা হবে মাই ফাদার সেড দ্যাট, মাই ফাদার সেড দ্যাট হি উড হ্যাভ এ কাপ অফ টি বিকজ হি ওয়াজ নট হাংরি। তাহলে এটাই হচ্ছে সঠিক, অর্থাৎ মাই ফাদার সেড দ্যাট হি উড হ্যাভ কাপ অফ টি অ্যান্ড হ্যাড এ কাপ অফ টি বিকজ হি ওয়াজ হাংরি। তারপর বলছে হু ক্যান ডু ইট। যেহেতু এখানে হো আছে তাহলে হো এর পরিবর্তে কি হবে বাই হোম, বাই হোম ইট ক্যান বি ডান, এটা হবে তোমার বাই হোম ইট ক্যান বি ডান। আবারও একটা ভুল দেখে ফেলছি, এটা হবে তোমার দেখো হো ক্যান ডু ইট না, তাহলে বাই হোম, এ তো ইটের আগে ক্যান আসবে, বাই হোম ক্যান ইট বি ডান, এটা হবে তোমার গ নাম্বারটা, বাই হোম ক্যান ইট বি ডান, যেহেতু তোমার ইন্টারগেটিভ সেন্টেন্স ছিল না, ইন্টারগেটিভ ছিল। হি প্লিজ, এটা কি হচ্ছে হি প্লিজেস আস, হি প্লিজেস আস এর তোমার উই আর প্লিজড উইথ হিম, উই আর প্লিজড উইথ হিম, এটা হবে তোমার সঠিক, অর্থাৎ উই আর প্লিজড উইথ হিম। এখন ঘটনা হইলো এখানে তোমার এই যে উইটা ছিল তোমার কি সাবজেক্ট, উইটা তোমার সাবজেক্ট হইলো কখন, যখন অ্যাক্টিভ ভয়েস, এটা তো তোমার প্যাসিভ ভয়েস ছিল, এটা অ্যাক্টিভ ভয়েস ছিল, এটা প্যাসিভ ভয়েস করছি। তাহলে আর এটা তোমার যেহেতু এর সাথে তোমার অক্সিলারি ভার্ব প্লুরাল ফর্ম হিসাবে, যেহেতু এটা প্রেজেন্ট টেন্সের কারণে এখানে আর আসছে। আর এই তোমার প্লিজ তোমার কি মেইন ভার্বের তোমার পাস্ট পার্টিসিপল ফর্ম বা V3 ফর্ম। তা এবং প্লিজের সাথে সবসময় তোমার কি হয় উইথ ব্যবহৃত হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে, যেহেতু পরে তোমার কি আছে সাবজেক্ট আছে, অর্থাৎ এই এর যে তোমার সাবজেক্টটা ছিল হি এর সাবজেক্টটাকে কি করবো আমরা অবজেক্ট ফর্ম করব, অবজেক্ট ফর্ম হচ্ছে তোমার হিম। হোয়াট ইজ দ্য অ্যাডজেক্টিভ অফ দ্য ট্যাক্স, ট্যাক্স হচ্ছে তোমার ট্যাক্সেবল। দেখ এখানে বলছে নাউন অফ দ্য ওয়ার্ড ব্রিফ, ব্রিফ শব্দের অর্থ হচ্ছে সংক্ষিপ্ত, এর নাউন হচ্ছে তোমার ব্রিভিটি, BREVITY, এই ব্রিভিটি এটি হচ্ছে মূলত নাউন। তারপর বলা আছে চুজ দ্য কারেক্ট প্রিপোজিশন ইন দ্য ব্ল্যাঙ্ক সেন্টেন্স, আই কাউন্ট, এটা কি হবে আই কাউন্ট, দেখো এটা হবে তোমার আই কাউন্ট আপন হেল্প, এটা হবে তোমার আই কাউন্টের পর সাধারণত তোমার কি হয় আপন হয়। তা বলছে চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট চুজ দ্য রাইট প্রিপোজিশন ফর দ্য ব্ল্যাঙ্ক স্পেস, হোয়াট ইজ দ্য টাইম ড্যাশ ইউর ওয়াচ, এটা হবে তোমার বাই। সাধারণত এই সমস্ত ক্ষেত্রে টাইমের পরে হচ্ছে তোমার কি হয় ওয়াচ দ্বারা দেখার সময়ের ক্ষেত্রে তোমার কি হয় বাই ইউজ হয়, তার মানে হোয়াট ইজ দ্য টাইম বাই ইউর ওয়াচ। হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ দ্য কুইর শব্দের অর্থ হচ্ছে তোমার অস্বাভাবিক। বলছে কুইরের অ্যান্টোনিম কি হবে, কুইরের অ্যান্টোনিম হচ্ছে তোমার অর্ডারলি। হোয়াট ইজ দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড পিটফল, পিটফল এর অর্থ হচ্ছে তোমার চোরা গর্ত বা গুপ্ত বিপদ। আমরা পিটফলের বলতে পারি চোরা গর্ত অথবা গুপ্ত বিপদ। তাহলে এটা পিটফলের স্পেলিং হচ্ছে PITFALL, চোরা গর্ত বা গুপ্ত বিপদ, এটা হবে তোমার দেখো সিনোনিম। তাহলে এটা সিনোনিম হবে তোমার শর্টকানিং হবে তোমার সিনোনিম, যার অর্থ তোমার গুপ্ত ত্রুটি বা দোষ, শর্টকানিং, এটা স্পেলিং হচ্ছে শর্টকামিং, COMING, শর্টকামিং, যার অর্থ হচ্ছে তোমার
বলতে পারি আমরা শর্টকামিং, গুপ্ত ত্রুটি, গুপ্ত ত্রুটি, অথবা বলতে পারি দোষ। দেখো এখানে আরো যে ওয়ার্ড আছে যেমন ইনডিউরিং, ইনডিউরিং শব্দের অর্থ হচ্ছে তোমার স্থায়ী, অথবা বলতে পারি আমরা টেকসই, টেকসই ইনডিউরিং শব্দের অর্থ। আর্টিস্টিক, আর্টিস্টিক এদের শব্দের অর্থ হচ্ছে তোমার শিল্পী সুলভ, আর্টিস্টিক শব্দের অর্থ বলতে পারি আমরা শিল্পী সুলভ। তারা দেখা যাচ্ছে পিটফল, যার অর্থ হচ্ছে তোমার চোরা গর্ত বা গুপ্ত বিপদ, এর শ্রেণীম হচ্ছে শর্টকামিং, শর্টকামিং শব্দের অর্থ হচ্ছে শর্টকামিং যদি বলি আমরা তাহলে দোষ বা ত্রুটি, গুপ্ত দোষ অথবা গুপ্ত ত্রুটি অথবা দোষ, এটা তোমার কি শর্টকামিং এর অর্থ। বলছে দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড ইনডিফারেন্স, ইনডিফারেন্স এর অ্যান্টোনিম কি হবে? ইনডিফারেন্স এর অ্যান্টোনিম হচ্ছে উদাসীন, আর এর অ্যান্টোনিম হবে তোমার কনসার্ন। কনসার্ন শব্দের অর্থ হচ্ছে, কনসার্ন বলতে মূলত উদ্বিগ্ন বোঝায়, সচেতন থাকা বোঝায়। কনসার্ন কোনো বিষয়ে সচেতন থাকাকে আমরা কিন্তু বলতে পারি সচেতন থাকা অথবা উদ্বিগ্ন বোঝায়। আর্ডর শব্দের অর্থ হচ্ছে তোমার অতিশয়, অতিশয় কুশল। কম্পেনসেশন, কম্পেনসেশন শব্দের অর্থ হচ্ছে সহানুভূতি, বলতে পারি আমরা কম্পেনসেশন মানে সহানুভূতি। অ্যাংজাইটি, অ্যাংজাইটি শব্দের অর্থ হচ্ছে তোমার উদ্বিগ্ন, উদ্বিগ্ন। তাহলে দেখা যাচ্ছে ইনডিফারেন্স, যার অর্থ হচ্ছে তোমার কি উদাসীন, এর সিনোনিম হচ্ছে তোমার কি হবে? কনসার্ন হবে তোমার সিনোনিম। তারপর বলা আছে এ সিনোনিম অফ মিসচিভিয়াস, মিসচিভিয়াসের সিনোনিম আছে। মিসচিভিয়াস শব্দের অর্থ হচ্ছে তোমার অনিষ্টকর, অনিষ্টকর। এর সিনোনিম হচ্ছে তোমার ভিসিভিয়াস, ভিসিয়াস, VICIOUS, ভিসিয়াস হচ্ছে তোমার মিসচিভিয়াসের সিনোনিম। এবং এই ভিসিয়াস শব্দের অর্থ হচ্ছে তোমার অবাধ্য, আমরা বলতে পারি অবাধ্য বা লম্পট। তাহলে মিসচিভিয়াস শব্দের অর্থ হচ্ছে অনিষ্টকর, যার সিনোনিম হচ্ছে তোমার ভিসিয়াস, ভিসিয়াস শব্দের অর্থ হচ্ছে তোমার অবাধ্য বা লম্পট। দেখো এখানে বলা আছে 5 ফুট দীর্ঘ একটি তারকে এমনভাবে দুই টুকরা করা হলো যেন এক অংশ অন্য অংশের 3/2 অংশ হয়, ছোট অংশটির দৈর্ঘ্য কত? তাহলে আমরা ধরে নিলাম একটা অংশ তোমার কত ইঞ্চি চাইছে, কিন্তু আর আগে বলা ছিল 5 ফুট। ওকে, তো আমরা ধরে নিলাম ছোট অংশটির দৈর্ঘ্য হচ্ছে তোমার, বড় অংশ যদি x হয় তাহলে ছোট অংশ হবে তোমার কত? 2x/3। এখন দুইটার হচ্ছে তোমার কত বলছে? এক অংশ অন্য অংশের 3/2 অংশ হয়, অর্থাৎ দুইটার অংশ তোমার কত? 5 হবে। সেক্ষেত্রে আমরা যদি লসাগু করি, লসাগু হচ্ছে তোমার কত? 3x প্লাস হচ্ছে তোমার 2x ইজ ইকুয়াল টু তোমার কত? 5, অর্থাৎ 3 আর 2 কত? 5x ইজ ইকুয়াল টু 3 5 হচ্ছে তোমার কত? 15, অর্থাৎ x এর ভ্যালু ইজ ইকুয়াল টু পাইলাম আমরা কত? 3। x এর ভ্যালু যদি চাই তাহলে বলছে ছোট অংশটির দৈর্ঘ্য কত? ছোট অংশটি আমরা ছোট অংশ ধরে নিয়েছিলাম এটা 2x/3, x এর পরিবর্তে হচ্ছে তোমার কত? x এর পরিবর্তে আমি দিব 3, তার মানে 3 3 কাটা, ছোট অংশের দৈর্ঘ্য হচ্ছে তোমার কত? 2 ফুট। কিন্তু আমাকে এখানে চাইছে কত ইঞ্চি? আমরা জানি 1 ফুট সমান সমান 12 ইঞ্চি, তাহলে 2 ফুট সমান সমান 2 ইন্টু হচ্ছে তোমার 12, এটা হবে ইঞ্চিতে, তাহলে 12 দুগুণা 24 ইঞ্চি। তাহলে উত্তর হচ্ছে ছোট অংশটির দৈর্ঘ্য 24 ইঞ্চি। তো এখানে বলছে এটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 20% বাড়ানো হলো এবং প্রস্থ 20% কমানো হলো, ক্ষেত্রফল কত? তাহলে ক্ষেত্রফলের কত পরিবর্তন হবে, এটার ক্ষেত্রে আমরা একটা সূত্র প্রয়োগ করতে পারি, সেটা হচ্ছে তোমার কত? x প্লাস y ডিভাইডেড বাই 100। এখানে x হচ্ছে তোমার প্রথম ক্ষেত্রে এবং y হচ্ছে তোমার দ্বিতীয় ক্ষেত্রে, অর্থাৎ প্রথম ক্ষেত্রে যদি বৃদ্ধি পায়, যেহেতু বলছে দৈর্ঘ্য বৃদ্ধি পাইছে, তার মানে এটা তোমার কত? +20 হবে। পরবর্তী ক্ষেত্রে বলছে যে প্রস্থ, এটা প্লাস তো প্লাসই থাকবে, এই সূত্রে প্লাস, আর এখানে বলছে প্রস্থ কমানো হলো, তার মানে এটা তোমার কত? -20 প্লাস, প্রথমটা হচ্ছে তোমার x, দ্বিতীয়টা হচ্ছে তোমার কত? y। সেক্ষেত্রে দেখো প্রথমে হবে তোমার +20, এর সাথে তোমার গুণ আকারে হবে -20, নিচে হচ্ছে তোমার কত? 100। এক্ষেত্রে আমরা +20 এবং -20 কাটতে পারি, এবং এটা যদি করি তাহলে -2 দ্বিগুণ হচ্ছে তোমার কত? 4, আর 2 শূন্য 400, আর নিচে হচ্ছে তোমার কত? 100, 2 শূন্য 2 শূন্য কাটা, তাহলে -4, অর্থাৎ -4%, যেহেতু মাইনাস চিহ্ন আছে তার মানে বলতে হবে কমছে বা ডিক্রিজ হয়েছে, তাহলে বলতে পারি আমরা 4% কমবে।
তারপর নাম্বার 3-এ বলা আছে 17 7 এর হর ও লবের সাথে কোন সংখ্যা যোগ করলে 5-এর 3 হবে। দেখো এখানে সংখ্যাটা দেওয়া আছে তোমার কত 17/7 দেওয়া আছে, এর সাথে এমন একটা সংখ্যা যোগ করব, ধরো এক্স যোগ করলাম প্লাস ইজ ইকুয়াল টু তোমার কি হবে 3-এর 5-এর 3 হবে। তাহলে আমরা বলতে পারি দেখো 5 7 35 প্লাস হচ্ছে তোমার কত 5x প্লাস এটা যদি করি আমরা 3 17 হচ্ছে তোমার কত ইজ ইকুয়াল টু 3 7 21 1 হাতে হচ্ছে তোমার 2 3 1 3 3 17 হচ্ছে 51 প্লাস হচ্ছে তোমার কত 3x। এক্ষেত্রে তোমার কত 5x মাইনাস হলো তোমার 3x ইজ ইকুয়াল টু তোমার এখানে 51 আছে, 51 থেকে আমরা কি করব 35 বাদ দিয়ে দিব। তাহলে এখানে পাবো আমরা কত 2x এর ভ্যালু পাইতেছি আমরা 5 থেকে 11 পর্যন্ত গুণে গেলে তোমার 6, এটা হবে 4, 4 থেকে তোমার কত 16, অর্থাৎ x এর ভ্যালু ইজ ইকুয়াল টু তোমার কত 8। অর্থাৎ লব এবং হরের সাথে 17/7 যে ভগ্নাংশটা দেওয়া আছে সেই ভগ্নাংশের সাথে লব এবং হরের দুইটার সাথে তোমার কি 8 যোগ করলে তোমার সেই সংখ্যাটা 5-এর 3 হবে। তাহলে উত্তর হবে তোমার 8। নাম্বার 4 বলা আছে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ, আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল 300 বর্গমিটার হলে উহার পরিসীমা কত। বলছে দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ, তাহলে দৈর্ঘ্য প্রস্থ যদি x হয় তাহলে দৈর্ঘ্য হবে তোমার কত 3x, এবং ক্ষেত্রফল দেওয়া আছে তাহলে ক্ষেত্রফল বলতে পারি আমরা দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ক্ষেত্রফল, সেটা হচ্ছে তোমার কত 300, অর্থাৎ x স্কোয়ার ইজ ইকুয়াল টু 3টা যদি আমি ভাগ করে দিই এই পাশে তাহলে তোমার কত 100, অর্থাৎ x এর ভ্যালু আমি পাইতেছি কত 10। সেই ক্ষেত্রে দেখো x এর ভ্যালু যদি আমি 10 পাই, দুটো ভ্যালু পাইছি, তাহলে এটা হবে তোমার কি প্রস্থ হবে তোমার 10 এবং দৈর্ঘ্য যদি বলি 3 10 হচ্ছে তোমার কত 30। আর বলছে পরিসীমা কত, আমরা জানি পরিসীমা হচ্ছে তোমার কি 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, দৈর্ঘ্য তুললাম x ছিল, সরি দৈর্ঘ্য, হ্যাঁ দৈর্ঘ্য হচ্ছে তোমার কত 3x এবং প্রস্থ হচ্ছে x, সেক্ষেত্রে বলতে পারি 2 ইন্টু হচ্ছে তোমার 4x, অর্থাৎ 8x হচ্ছে তোমার কত প্রস্থ, এবং 10-এর x এর পরিবর্তে হচ্ছে তোমার কত 10, আর তোমার তাহলে কত হবে 8 10 80, তাহলে উহার পরিসীমা হবে তোমার 80 মিটার। দেখো এখানে বলা আছে a প্লাস বি ইজ ইকুয়াল টু 5 এবং a মাইনাস বি ইজ ইকুয়াল টু 3 হলে এ বি এর মান কত। আমরা এ বি বলতে এখানে আমরা একটা সূত্র জানি, এ বি এর সূত্র হচ্ছে তোমার ইজ ইকুয়াল টু a প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার। সেক্ষেত্রে আমরা বলতে পারি এ বি তোমার কত লসাগু তোমার 2 স্কোয়ারে 4 হয়, তাকে সরাসরি 4 লিখে দিলাম, 5 স্কোয়ার তোমার কত 25 আর 3 স্কোয়ার হচ্ছে 9, অর্থাৎ এটা হবে তোমার 16/4 ইজ ইকুয়াল টু তোমার কত 4। তাহলে উত্তর হচ্ছে তোমার 4। তা বলছে কোনো বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত কত। বৃত্তের পরিধি আমরা জানি বৃত্তের পরিধি সূত্র হচ্ছে তোমার 2πr এবং ব্যাস হচ্ছে তোমার কত, ব্যাস বলতে হচ্ছে তোমার ডি পরিবর্তে মানে 2r, অর্থাৎ ব্যাসার্ধের দ্বিগুণ হচ্ছে তোমার, অর্থাৎ 2r যদি কাটা দেয় তাহলে থাকবে কত পাই, এবং পায়ের ভ্যালু হচ্ছে তোমার কত 22/7। তাহলে বলতে পারি বৃত্তের পরিধি এবং ব্যাসের অনুপাত হচ্ছে 22/7। সমকোণী ত্রিভুজের অতিভুজ দৈর্ঘ্য দেওয়া থাকলে, দেখো এখানে বলছে সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য দেওয়া থাকলে কি করা যাবে, একটি মাত্র ত্রিভুজ আঁকা যাবে, ত্রিভুজ কোনো ত্রিভুজ অঙ্কন করা যাবে না। আচ্ছা কেন অঙ্কন করা যাবে না, এটা ব্যাখ্যাটা কি। সাপোজ এখানে আমার বলা আছে একটা সমকোণী ত্রিভুজ দেওয়া, মানে সমকোণ দেওয়া আছে এবং অতিভুজের দৈর্ঘ্য দেওয়া থাকলে বাকি দুইটা দৈর্ঘ্য দেওয়া লাগবে। আর আমরা জানি ত্রিভুজ পাইতে গেলে দুই বাহু তার অন্তর্ভুক্ত কোণ এক কোণ, সরি দুই কোণ এক বাহু এবং হচ্ছে তোমার 3 বাহু দেওয়া থাকলে তোমার কি ত্রিভুজ অঙ্কন করা যায়, তার মানে এটা তোমার কি ত্রিভুজ অঙ্কন করা যাবে না। এখানে বলছে দুটি ক্রমিক সংখ্যার অনুপাত দেওয়া আছে তোমার 1:2, সংখ্যা দুটি নির্ণয় করুন। আচ্ছা এখানে বলছে অনুপাত দেওয়া আছে 1:2, তাই না, এটাও তোমার 1:2 অনুপাত দেওয়া আছে, তাহলে ক্রমিক জোড় সংখ্যা হবে তোমার সর্বনিম্ন 2 এবং 4, কারণ একমাত্র সর্বনিম্ন 2 এবং 4 হচ্ছে এই অপশনগুলোর মধ্যে ক্রমিক জোড় সংখ্যা। তারপর নাম্বার 9 বলা আছে একটি দ্রব্য 400 টাকায় ক্রয় করে 20% খরিদে বিক্রয় করা হলো, দ্রব্যটির বিক্রয় মূল্য কত। যেহেতু 20% খরিদে বিক্রয় করা হয়েছে, আমরা যদি একটা এরকম বৃত্ত কল্পনা করি, বৃত্ত ধরলাম আমরা ক্রয় মূল্য 100%, তাহলে আমরা বলতে পারি 20% লস হয়েছে, মানে এখানে 20% থাকবে কত, তাহলে 80%। এই 80%-এর ভ্যালু হচ্ছে তোমার কত, এই 80%-এর ভ্যালু হচ্ছে তোমার 400 টাকা। এখন বলছে
বিক্রয় মূল্য কত? বিক্রয় মূল্য বলতে আমি 20% খরিদে বিক্রয় করছি। সরি, এইখানে আমরা একটা মিস্টেক করে ফেললাম, সেটা হচ্ছে তোমার এই 80% ভ্যালু কেন 100 টাকা বলছে, অলরেডি ক্রয় মূল্য তো বলাই আছে। তাহলে আমরা বলবো যে 100% ভ্যালু হচ্ছে তোমার কত, 400 টাকা, কারণ বলছে যে 100 টাকায় ক্রয় করে, এটা কিন্তু ক্রয় মূল্য। তাহলে আমার 20% যেহেতু ক্ষতি হয়েছে, তার মানে 80% ভ্যালুটা বের করতে হবে, কারণ 80% নিয়ে তোমার কত বিক্রয় মূল্য। সেক্ষেত্রে আমরা বলতে পারি, এটা যদি করি, নিচে হবে তোমার 100 আর উপরে হবে তোমার 80, শূন্য শূন্য কাটা, তাহলে এটা যদি ক্যালকুলেশন করি 4 8 হচ্ছে তোমার কত 32, এটা হবে তোমার 300, এটা হচ্ছে কত 320, তাহলে উত্তর হচ্ছে তোমার কত 320 টাকা। তারপর নাম্বার 10-এ বলা আছে কোনো পরীক্ষার্থী 80% গণিতে, 70% বাংলায় পাশ করছে, উভয় বিষয়ে 60% পাশ করলো, শতকরা কতজন ফেল করলো? দেখো এখানে বলছে, আমরা যদি চিন্তা করি 80% গণিতে পাশ করছে, উভয় বিষয়ে 60%-এর মধ্যে শুধুমাত্র গণিতে পাশ করছে কতজন, তার মানে 80 মাইনাস হচ্ছে তোমার 60, এখানে যে 20% আর শুধুমাত্র গণিতে পাশ করছে। আবার 70% বাংলায় পাশ করছে, এটা তো ছিল তোমার ম্যাথের ক্ষেত্রে, আর একটা তোমার কত বাংলার ক্ষেত্রে। বাংলায় 70% পাশ করলে এবং উভয় বিষয়ে পাশ করছে 60%, তার মানে 60% যদি বাদ দেয়, তাহলে শুধুমাত্র বাংলায় পাশ করছে 10 জন। তাহলে আমরা বলতে পারি শুধুমাত্র গণিতে পাশ করছে 20 জন এবং শুধুমাত্র বাংলায় পাশ করেছে হচ্ছে তোমার কতজন, 10 জন। সেক্ষেত্রে আমরা বলতে পারি টোটাল এক বা উভয় বিষয়ে পাশ করেছে 60, যেহেতু উভয় বিষয়ে 60 এবং এক বিষয় বলতে এখানে 20 প্লাস হচ্ছে তোমার 10, 60 70 80 এবং 90, তাহলে টোটাল পাশ করেছে হচ্ছে কতজন, 90 জন। এখন শতকরা পরীক্ষার্থী যেহেতু দেওয়া আছে, তার মানে পরীক্ষার্থী টোটাল 100 জন, সেখানে 90 জন পাশ করছে, ফেল করছে তোমার কতজন, 10%, অর্থাৎ শতকরা 10 জন কি করেছে, ফেল করেছে। দেখো নাম্বার 11তে বলা আছে 60 লিটার মিশ্রণে অ্যাসিড এবং পানির অনুপাত 7:3, ওই মিশ্রণে পানির পরিমাণ কত? তো টোটাল দেওয়া আছে তোমার কত 60 এবং অনুপাত দেওয়ার যোগফল হচ্ছে তোমার কত, অনুপাত দেওয়ার যোগফল হচ্ছে তোমার 20, চাইছে পানির পরিমাণ কত, এখানে বলছে পানির পরিমাণ 3, তার মানে 3 দিয়ে তোমার কি করবো, গুণ করবো, শূন্য শূন্য কাটা 3 6 18, তাহলে পানির পরিমাণ অবশ্যই তোমার কি হবে, পানির পরিমাণ হবে 18 লিটার হচ্ছে তোমার কি পানির পরিমাণ। তারপর নাম্বার 12 তো বলা আছে একটি ভেড়ার মূল্য 5টি গরুর মূল্যের সমান, 2টি গরুর মূল্য 3000 টাকা হলে 3টি ভেড়ার মূল্য কত? তো প্রথমে আমাদের এই কোটেশন থেকে আসতে হবে, যেখানে সংখ্যা ভ্যালুতে টাকা দেওয়া আছে, অর্থাৎ দুইটা গরুর মূল্য দেওয়া আছে তোমার কত 3000, হ্যাঁ 3000 টাকা, একটা গরুর মূল্য হচ্ছে তোমার কত হবে তাহলে 1500 টাকা, এটা 3000 দেওয়া আছে না, 3000, হ্যাঁ তাহলে 1500 টাকা। এবং বলছে এখানে 5টি গরুর মূল্য বের করতে হবে, তাহলে 5টি গরুর মূল্য হচ্ছে তোমার কত, 5 দিয়ে তোমার গুণ হবে, 5 ইন্টু হচ্ছে তোমার 1500, তাহলে 5 15 হচ্ছে তোমার কত 75, মানে 7500 টাকা, 5 15 75, তার মানে 200 না 200 না, ঠিক আছে, 7500 টাকা হচ্ছে তোমার 5টি গরুর মূল্য। এখন বলছে 15টি ভেড়ার মূল্য সমান, তাহলে এটি হবে তোমার কত 15টি ভেড়ার মূল্য, তাহলে একটি ভেড়ার মূল্য কত হবে, তাহলে 15টি ভেড়ার মূল্য হচ্ছে তোমার কত 7500 টাকা, একটি ভেড়ার মূল্য যদি করি তাহলে 15 দিয়ে ভাগ হবে, সেই ক্ষেত্রে তোমার কত, এবং বলছে তোমার কত 3টি ভেড়ার মূল্য, তার মানে উপর আগে 3 দিয়ে গুণ করে নি, 3টি ভেড়ার মূল্য 3 দিয়ে যদি কাটি 3 5 15, তাই তো 5 দিয়ে যদি কাটি তাহলে 5-এ তোমার একবার 25, 5 5-এ 25, তাহলে এটা হবে তোমার কত 1500 টাকা, 3টি ভেড়ার মূল্য হচ্ছে তোমার 1500 টাকা। দেখো এখানে বলছে 1 3 6 10 15, দাঁড়াটি দশম পদ কত, মাঝখানের ব্যবধান হচ্ছে তোমার কত 2 3 4, এটা হচ্ছে তোমার কত 5, এটা হচ্ছে তোমার কত 6, তার মানে পরবর্তী ব্যবধান হবে 7, 7 আর ব্যবধান হলে তোমার সেই ক্ষেত্রে হবে তোমার কত 7 আর 1 তোমার হচ্ছে 28 হবে, তারপরে ব্যবধান হবে তোমার কত 8, তার মানে 8 এটা তোমার 16 36 হবে তোমার, তারপরে ব্যবধান যদি বলি আমরা, তারপরে ব্যবধান 8 এর পরে তোমার কত 9 ব্যবধান হবে, তার মানে 9 6 হচ্ছে তোমার কত 15, সেই ক্ষেত্রে হবে তোমার কত 55, চাইছে দশম পদ কত, তাহলে আমার এখানে দশম পদ হচ্ছে, দেখো এটাই কিন্তু তোমার দশম পদ, যেহেতু 1 2 3 4 5 6 7 8, মাঝখানে এটা চলে গেছে, 1 2 3 4 5 6 7 8, নবম পদ হচ্ছে এইখানে, তো তোমার 9 6 15 45 হয়, 45 হয়, তার সাথে যদি আমি আরো যোগ করি এটা হবে তোমার দশম পদ, দশম পদ হচ্ছে, তাহলে উত্তর হচ্ছে 55 হচ্ছে তোমার কি দশম পদ।
নাম্বার 14তে বলা আছে পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের 4 গুণ। 6 বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের 10 গুণ ছিল। আচ্ছা, তাহলে পুত্রের বয়স যদি সনের বয়স আমরা ধরে নিলাম, সনের বয়স হচ্ছে তোমার কত এক্স, তাহলে ফাদারের বয়স কত হবে? ফাদারের বয়স হবে তোমার কত 4x। এখন 6 বছর পূর্বে পুত্রের বয়সের 10 গুণ ছিল, অর্থাৎ 6 বছর পূর্বে যদি আমি চিন্তা করি, তার মানে এক্স মাইনাস 6, পুত্রের বয়সও 10 গুণ ছিল, তার মানে পুত্রের বয়স তোমার কি করব 10 গুণ ছিল, তার মানে আর এটা হবে তোমার কত, যেহেতু পিতার বয়স 4x তাহলে 4x মাইনাস 6। এটা যদি ক্যালকুলেশন করি দেখো তোমার 10x মাইনাস হচ্ছে তোমার কত 6 10 60 ইজ ইকুয়াল টু 4x মাইনাস হচ্ছে তোমার কত 6। এক্ষেত্রে তোমার 10x মাইনাস এটা তোমার কত 4x ইজ ইকুয়াল টু মাইনাস 6, এটা হবে তোমার কত প্লাস 60। এক্ষেত্রে হবে তোমার কত 6x, 6x এর পরিবর্তে এখানে পাইতেছি আমরা 6 যদি বাদ দেই তাহলে তোমার কত 4 54, x এর ভ্যালু হচ্ছে তোমার কত 9, 6 নং 54। বলছে পিতা পুত্রের বর্তমান বয়স কত, তাহলে একজনের বয়স হচ্ছে তোমার কত 9 বছর আর একজনের বয়স তোমার 4 নং 36 বছর, অর্থাৎ পুত্রের বয়স হচ্ছে তোমার 9 বছর এবং পিতার বয়স হচ্ছে তোমার 36 বছর। এবার নাম্বার 15, নাম্বার 15তে বলা আছে একটি ক্লাসে 30 জন ছাত্র আছে, তাদের মধ্যে 18 জন ফুটবল খেলে, 14 জন ক্রিকেট খেলে এবং 5 জন কিছুই খেলে না। তাহলে এটা যদি আমরা একটু সহজভাবে চিন্তা করি, এই যে এইভাবে বৃত্ত আঁকায়, তাহলে একটু ইজি হবে। তাহলে এটা হচ্ছে তোমার কত এক্স, এরা তোমার কি খেলে উভয় খেলে না, এবং এই বৃত্তের বাইরে যারা আছে এই বৃত্তের বাইরে টোটাল হচ্ছে তোমার কত 30। এখানে তাহলে কি 18 জন ফুটবল খেলে, যদি এটা ফুটবলের হয় তার মানে 18 মাইনাস এক্স, আর এটা তোমার কত 14 জন ক্রিকেট খেলে 14 মাইনাস এক্স, আর এটা যেহেতু বাইরে থাকবে কতজন 5 জন, তার মানে 18 মাইনাস এক্স প্লাস এক্স, এই যে তোমার কমন যেটা আছে প্লাস হচ্ছে তোমার 14 মাইনাস এক্স প্লাস 5 ইজ ইকুয়াল টু 30। এখানে প্লাস এক্স মাইনাস এক্স কাটতে পারি, এই ক্ষেত্রে তোমার কত 37 মাইনাস এক্স ইজ ইকুয়াল টু 30, অর্থাৎ মাইনাস এক্স ইজ ইকুয়াল টু মাইনাস 7, এক্স ইজ ইকুয়াল টু 7। আমরা বলছিলাম যে এক্স যারা তারা তোমার কি উভয়টি খেলে, তার মানে উভয়টি খেলে উত্তর হচ্ছে তোমার কতজন হবে, উত্তর হচ্ছে তোমার 7 জন উভয়টি খেলে। দেখো এখানে বলছে দুটি সংখ্যার গসাগু এবং লসাগু যথাক্রমে 2 এবং 360 হলে একটি সংখ্যা 10 এবং অপর সংখ্যাটি কত। তা আমরা জানি দুটি সংখ্যার গুণফল ইজ ইকুয়াল টু লসাগু ইন্টু গসাগু। তাহলে দুটি সংখ্যার বলতে একটি সংখ্যা দেওয়া আছে 10 এবং আরেকটি সংখ্যা দেওয়া নাই, সেটা ধরে নিলাম এক্স, এবং লসাগু দেওয়া আছে তোমার কত 360 এবং গসাগু দেওয়া আছে 2। তাহলে এই পাশ থেকে 0 0 কাটতে পারি, সেক্ষেত্রে এক্স এর ভ্যালু পাইতেছি আমরা 36 দুগুণে 72। তাহলে দেখা যাচ্ছে 31 তোমার এক্স এর ভ্যালু 72, এটি হচ্ছে তোমার অপর সংখ্যা, উত্তর হচ্ছে 72। নাম্বার 17, নাম্বার 17তে বলা আছে 6 জন পুরুষ 8 জন স্ত্রীলোক, একজন বালকের গড় বয়স 35 বছর। পুরুষদের গড় বয়স 40 বছর, স্ত্রীলোকের গড় বয়স 34 বছর হলে বালকের গড় বয়স কত। তো প্রথম ক্ষেত্রে দেখো 8 জন ম্যান হচ্ছে তোমার কত 8, সরি ম্যান হচ্ছে তোমার 6, 8 জন স্ত্রীলোক, তার মানে 8 6 14, 14 1 তোমার 15। আর প্রথম কথা বলছে গড় কত 35, 35 এর সাথে আমরা যদি 15 গুণ করি, সেক্ষেত্রে দেখো 5 5 25 এর 5, 7 হচ্ছে তোমার কত 2, 3 5 15, 15 16 17, 175, তাই তো। এটা 15 ছিল, তার মানে এটা হবে তোমার কত 35 যদি হয়, এটা হয় তোমার 5 5 7 12 2 হাতের 1 3 আর 1 4, এটা তো 525। অর্থাৎ তাদের টোটাল গড় বয়স, টোটাল বয়সের সমষ্টি হচ্ছে তোমার কত 525। তারপর এখানে আরেকটা ইনফরমেশন, সেটা হচ্ছে তোমার পুরুষদের গড় বয়স হচ্ছে তোমার কত 40, 6 জন পুরুষ, অর্থাৎ 6 জন পুরুষের যদি 40 বছর হয় 4 6 24 240, এবং স্ত্রীলোকের গড় বয়স হচ্ছে তোমার কত 34, কজন 8 জন স্ত্রীলোক, তার মানে 8 ইন্টু 34। সেক্ষেত্রে বলতে পারি 4 8 32 এর 2 হাতের হচ্ছে তোমার কত 3, আর 3 8 24 25 26 27, তার মানে 272। এটা যদি যোগ করি, যোগ করলে হবে তোমার কত 2 7 4 হচ্ছে 11, 2 2 হচ্ছে তোমার কত 4 4 হচ্ছে 512। অর্থাৎ টোটাল বয়স পাইছিলাম আমরা কত 512, যেখানে ছিল তোমার 6 জন পুরুষ 8 জন স্ত্রীলোক এবং একজন বালক। 512, সরি 512 না 525 পাইছিলাম, এটা এটা পাইছি হচ্ছে 525, 525 পাইছি, এবং পরবর্তীতে পাইলাম আমরা কত 512, সেটা যদি বাদ দেয় 2 থেকে তোমার কত 3 13, অর্থাৎ বালকের বয়স দেখা যাচ্ছে এখানে 13 বছর। এখানে বলছে দুটি নলে দ্বারা একটি চৌবাচ্চা যথাক্রমে 10 ও 15 ঘন্টায় পানি পূর্ণ হয়। নল দুইটি একত্রে খোলা রাখলে চৌবাচ্চাটি পূর্ণ হতে
কতক্ষণে পূর্ণ হবে সময় চাওয়া হয়েছে। তাহলে 10 ঘন্টা যেহেতু পূর্ণ হয় একটি নৌবাচ্চা, তার মানে 1 ঘন্টায় পূর্ণ হবে কত 1/10, এবং পরবর্তী নৌবাচ্চা তোমার কত 1/15 ঘন্টায় পূর্ণ হবে। লসাগু যদি তোমার কত 30 হয়, 3 10 30 আর 15 দুগুণা 30, অর্থাৎ 5 বাই হচ্ছে তোমার 30, সেটা তোমার করলে পাবো কত 1/6, অর্থাৎ এর সময় লাগবে কত 1/6। যদি তোমার এত অংশ করতে সময় লাগে 1 ঘন্টা, তাহলে এক অংশ করতে সময় লাগবে 6 ঘন্টা। উত্তর হচ্ছে তোমার 6 ঘন্টা। তারপর বলা আছে দেখো x-5 প্লাস a প্লাস x ইজ ইকুয়াল টু x² মাইনাস 25 হলে এর মান কত। এখানে যে ভ্যালুটা দেওয়া আছে এটা যদি আমরা করি এইভাবে x-5 ইন্টু হচ্ছে তোমার a প্লাস x, এবং এটা বলছে তোমার কত x² মাইনাস 25। দেখো এখানে যদি করি তাহলে x-5 a প্লাস x, এটাও করতে পারি আমরা x² মাইনাস মানে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রটা আমরা প্রয়োগ করতে পারি। সেক্ষেত্রে তোমার কত a প্লাস বি, অর্থাৎ এনে বি স্কোয়ার বলতে এখানে 5 স্কোয়ার আর কি, তার মানে x প্লাস 5 ইন্টু এক্স মাইনাস 5, এক্স মাইনাস 5 কাটা দিতে পারি, তার মানে a প্লাস এক্স ইজ ইকুয়াল টু এক্স প্লাস 5, উভয় পক্ষ থেকে x বাদ দিলে অর্থাৎ a ইজ ইকুয়াল টু 5, তার মানে এর মান 5 হলে x মাইনাস 5 ইন্টু a প্লাস এক্স ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 25, সেখানে এর মান হবে অবশ্যই 5। এখানে বলছে m এর মান কত হলে 4x² মাইনাস mx প্লাস 9 একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। এই ক্ষেত্রে দেখো এখানে আমরা যদি এটা করি তোমার 2x হোল স্কোয়ার লিখতে পারি, আর এটা লিখতে পারি তোমার 3, এবং বর্গ করতে গেলে এখানে অবশ্যই আমার একটা তোমার কি আনতে হবে 2 আনতে হবে। সেই ক্ষেত্রে আমরা 2 ইন্টু 2x ইন্টু 3, অর্থাৎ 3 দুগুণে 6, 6 দুগুণে হচ্ছে তোমার কত 12, অর্থাৎ m এর পরিবর্তে যদি আমি 12 বসাই তাহলে অবশ্যই তোমার কি হবে সেটি পূর্ণবর্গ হবে, উত্তর হবে 12। 76-এর মন্বন্তর বাংলা কোন সনে সংঘটিত হয়েছিল। 76-এর মন্বন্তর বাংলা 1176 সনে সংঘটিত হয়েছিল, এবং ইংরেজি সালটা ছিল তোমার 1770 খ্রিস্টাব্দ। কাফ্য কোন দেশের আর্থিক সহযোগিতায় গড়ে ওঠে একটি প্রতিষ্ঠান। কাফ্য এটি হচ্ছে তোমার জাপানের আর্থিক সহযোগিতায় গড়ে ওঠে একটি প্রতিষ্ঠান। উপমহাদেশের প্রথম মহিলা চিকিৎসা বিজ্ঞানী কে ছিলেন। উপমহাদেশের মধ্যে প্রথম মহিলা চিকিৎসা বিজ্ঞানী ছিলেন ডক্টর জোহরা বেগম কাজী। আমি আবার পড়তেছি, এবং এটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন এবং একটু আনকমন। উপমহাদেশের মধ্যে প্রথম মুসলিম মহিলা চিকিৎসা বিজ্ঞানী ছিলেন ডক্টর জোহরা বেগম কাজী। বাংলাদেশের দীর্ঘতম গাছের নাম কি। বাংলাদেশের দীর্ঘতম গাছের নাম হচ্ছে বৈলাম গাছ, এবং বৈলাম গাছের উচ্চতা হচ্ছে 240 ফুট। এটি হচ্ছে বৈলাম গাছের উচ্চতা। আনজুস কোন ধরনের সংগঠন। আনজুস এটি হচ্ছে মূলত একটি সামরিক সংগঠন আনজুস, এবং আনজুস বলতে এখানে আনজুস বলতে তোমার তিনটা দেশ হচ্ছে তোমার সদস্য। একটা হচ্ছে তোমার অস্ট্রেলিয়া, AUSTR অস্ট্রেলিয়া, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে তোমার দেখো যে এন যেটা আছে তোমার সেটা তোমার নিউজিল্যান্ড, নিউজিল্যান্ড। আর হচ্ছে তোমার কত ইউএস আছে, তাহলে ইউএসএ, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। তাহলে এই তোমার তিনটা হচ্ছে তোমার আনজুসের মেম্বার বা এটি তোমার সামরিক সংগঠন। এবং আরেকটা ইম্পর্টেন্ট ইনফরমেশন সেটা হচ্ছে তোমার আনজুস এটি প্রতিষ্ঠিত হয় 1 সেপ্টেম্বর 1951 সালে, অর্থাৎ 1 সেপ্টেম্বর 1951 সালে আনজুস প্রতিষ্ঠিত হয়। বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয় কত তারিখে। বিশ্ব স্বাস্থ্য দিবস এটি পালিত হয় তোমার 7 এপ্রিল। মূলত 7 এপ্রিল 1948 সালে WHO, যেটাকে আমরা বলি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বা বিশ্ব স্বাস্থ্য সংস্থা, এটি প্রতিষ্ঠিত হয়, এবং এটির সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভাতে অবস্থিত। তাহলে বিশ্ব স্বাস্থ্য দিবস হচ্ছে তোমার 7 এপ্রিল। যুক্তরাষ্ট্র এবং ইংল্যান্ডের মধ্যে স্বাক্ষরিত চুক্তির ঐতিহাসিক স্বাধীনতা চুক্তিটি কী নামে পরিচিত। যুক্তরাষ্ট্র এবং ইংল্যান্ডের মধ্যে স্বাক্ষরিত যুক্তরাষ্ট্রের ঐতিহাসিক স্বাধীনতা চুক্তি এটি প্রথম ভার্সাই চুক্তি নামে পরিচিত। প্রথম ভার্সাই চুক্তি এটি স্বাক্ষরিত হয় তোমার 3 সেপ্টেম্বর 1783 সালে যুক্তরাষ্ট্র এবং ইংল্যান্ডের মধ্যে স্বাক্ষরিত হয়। এই চুক্তির উদ্দেশ্য ও লক্ষ্য ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের সার্বভৌমত্ব স্বীকার করে নেয়া, অর্থাৎ ইংল্যান্ড কী করে মার্কিন যুক্তরাষ্ট্রের সার্বভৌমত্ব স্বীকার করে নেয়। এবং 14 জানুয়ারি 1784 সালে ইংল্যান্ডের কংগ্রেস অফ কনফারেন্সে, ডেটটা ছিল তোমার দেখো 14 জানুয়ারি 1784 সালে কংগ্রেস অফ কনফারেন্স, এবং 12 মে 17
1784 সালে ব্রিটেনের রাজা ভার্সাই চুক্তি অনুমোদন করেন। এ চুক্তির ফলে আনুষ্ঠানিকভাবে আমেরিকা স্বাধীনতা যুদ্ধের পরিসমাপ্তি ঘটে। তাহলে দেখা যাচ্ছে যুক্তরাষ্ট্র এবং ইংল্যান্ডের মধ্যে স্বাক্ষরিত প্রথম ঐতিহাসিক চুক্তির নাম হচ্ছে প্রথম ভার্সাই চুক্তি, যেটি স্বাক্ষরিত হয়েছিল 3 সেপ্টেম্বর 1783 সালে এবং সর্বশেষ অনুমোদিত হয় রাজা জন কর্তৃক 12 মে 1784 সালে। এবং এই চুক্তির জন্য কনফারেন্স অনুষ্ঠিত হয় কংগ্রেস অফ যুক্তরাষ্ট্রের কংগ্রেস অফ কনফেডারেশন। এটা ছিল তোমার 14 জানুয়ারি 1784 সালে। জাতীয় স্মৃতিসৌধের ফলক কয়টি? জাতীয় স্মৃতিসৌধের ফলক হচ্ছে 7টি। জাতীয় স্মৃতিসৌধ মূলত ঢাকার সাভারের নবীনগরে অবস্থিত এবং জাতীয় স্মৃতিসৌধের স্থপতি হচ্ছে সৈয়দ মইনুল হোসেন। জাতীয় স্মৃতিসৌধের 7টি যে ফলক, সেই 7টি ফলকের 7টি ফ্র্যাগমেন্ট আছে। 7টি ফ্র্যাগমেন্ট বলতে পর্যায়ে আছে আর কি। প্রথম হচ্ছে তোমার 1952 সালের ভাষা আন্দোলন। নাম্বার 2 হচ্ছে তোমার 52 পর আসে 54, 1954 সালের ভাষা আন্দোলন। 1954 যুক্তফ্রন্ট, 52 তো ভাষা আন্দোলন। তোমার 1954 সালের যুক্তফ্রন্ট যে নির্বাচন সেটা আসে। তারপর হচ্ছে তোমার 1956 সালের যে শাসনতন্ত্র বা শাসনতন্ত্র, যেটা শাসনতন্ত্র যে আন্দোলন সেটা। নাম্বার 4-এ আসে তোমার 1962 সালের শিক্ষা আন্দোলন। 1962 সালের শিক্ষা আন্দোলন। নাম্বার 5-এ হচ্ছে তোমার 1966 সালের 6 দফা আন্দোলন, 1966 সাল। নাম্বার 6 হচ্ছে তোমার 1969-এর গণ অভ্যুত্থান, 69-এর গণ অভ্যুত্থান। এবং নাম্বার 7 হচ্ছে সর্বশেষ 1971 সালের মুক্তিযুদ্ধ। তাহলে দেখা যাচ্ছে জাতীয় স্মৃতিসৌধের যে ফলক সেখানে তোমার 7টা পর্যায় আছে। প্রথম পর্যায়ে হচ্ছে তোমার 1952 সালের ভাষা আন্দোলন। পরবর্তী পর্যায়ে হচ্ছে 1954 সালের যুক্তফ্রন্ট নির্বাচন। 1956 সালের শাসনতন্ত্র আন্দোলন। 1962 সালের শিক্ষা আন্দোলন। 1966 সালের 6 দফা আন্দোলন। 1969 সালে গণ অভ্যুত্থান এবং 1971 সালের মুক্তিযুদ্ধ। ডেড সি কোথায় অবস্থিত? ডেড সি হচ্ছে তোমার, এটি সর্বনিম্ন বিন্দু। ডেড সি বা মৃত্যুসাগর, এশিয়ার সর্বনিম্ন বিন্দু বলা হয় ডেড সিকে। এটি ইসরায়েল এবং জর্ডানের মধ্যে অবস্থিত। ইসরায়েল এবং জর্ডানের মধ্যে অবস্থিত ডেড সি। এবং ডেড সির মধ্যে আরেকটা ইম্পর্টেন্ট ইস্যু, সেটা হচ্ছে অত্যধিক লবণাক্ততার জন্য এখানে কোনো কিছু বাঁচতে পারে না, তাই এর নাম হচ্ছে ডেড সি। ইসরায়েল এখান থেকে লবণ রপ্তানি করে থাকে। মিউকর কি? মিউকর হচ্ছে একটি ছত্রাক। পৃথিবীতে কোনো বস্তুর ওজন সবচেয়ে বেশি? পৃথিবীতে পৃথিবীর কোন স্থানে বস্তুর ওজন সবচেয়ে বেশি? এটা হবে বস্তুর ওজন সবচেয়ে বেশি হচ্ছে তোমার মেরু অঞ্চলে। সবচেয়ে বেশি সালোক সংশ্লেষণ হয় কোন আলোতে? সবচেয়ে বেশি সালোক সংশ্লেষণ হয় মূলত লাল আলোতে। কারণটা হচ্ছে লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য অনেক বেশি। আমরা যদি লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্যের কথা চিন্তা করি, লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে তোমার 700 পর্যন্ত, 610 থেকে 710 ন্যানোমিটার পর্যন্ত। এবং এটাতে তোমার কি হয়, সবচেয়ে বেশি পরিমাণ সালোক সংশ্লেষণ সংঘটিত হয়ে থাকে। সবচেয়ে শক্তিশালী সৌরচুল্লি তৈরি করা হয়েছে কোন দেশে? সবচেয়ে শক্তিশালী সৌরচুল্লি এটি তৈরি করা হয়েছে যুক্তরাষ্ট্রে। আইসি চিপ দিয়ে তৈরি প্রথম ডিজিটাল কম্পিউটার নাম কি? আইসি চিপ দিয়ে তৈরি প্রথম ডিজিটাল কম্পিউটার নাম হচ্ছে LTR 8800। কোনটি সিস্টেম তৈরির অন্যতম কাঁচামাল? সিমেন্ট তৈরির অন্যতম কাঁচামাল। সিমেন্ট তৈরির অন্যতম কাঁচামাল, এখানে দেখো জিপসাম দেওয়া আছে। জিপসাম হচ্ছে তোমার সিমেন্ট তৈরির অন্যতম কাঁচামাল। ন্যাচারাল প্রোটিন এর কোড কত? ন্যাচারাল প্রোটিন এর কোড হচ্ছে P49। এটি মানবদেহ গঠনের জন্য একটি অত্যাবশ্যকীয় উপাদান। ন্যাচারাল প্রোটিন এর কোড হচ্ছে তোমার P49। আল্ট্রাসোনোগ্রাফিক শব্দ বলতে কি বোঝায়? আল্ট্রাসোনোগ্রাফিক শব্দ এটি বলতে বোঝায় মাত্র যে শব্দ কোনো জীবজন্তু শুনতে পায়, সেটি হচ্ছে তোমার আল্ট্রাসোনোগ্রাফিক শব্দ। ফরাসি বিপ্লব কোন সালে অনুষ্ঠিত হয়েছিল? ফরাসি বিপ্লব এটি অনুষ্ঠিত হয়েছিল 1789 সালে, 5 মে 1789 সালে। এবং এটি শেষ হয়েছিল 9 নভেম্বর 1799 খ্রিস্টাব্দে। অর্থাৎ ফরাসি বিপ্লব শুরু হয়েছিল 5 মে 1789 খ্রিস্টাব্দে এবং শেষ হয়েছিল 9 নভেম্বর 1799 খ্রিস্টাব্দে।
বলা আছে উপকূলে কোনো একটি স্থানে পরপর দুটি জোয়ারের ব্যবধান কত? উপকূলের কোনো স্থানে পরপর দুটি জোয়ারের ব্যবধান হচ্ছে 12 ঘন্টা। নাইট্রোজেন এর প্রধান উৎস কি হবে? নাইট্রোজেন এর প্রধান উৎস হচ্ছে বায়ুমণ্ডল। বায়ুমণ্ডলের শতকরা 78.02 ভাগ হচ্ছে নাইট্রোজেন।